হ্যালো এভরিওয়ান, আজকের এই সেশনে মেদিনীপুর কলেজ অটোনোমাসের বিগত বছরগুলোতে আসা আরেকটা টপিকের মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো এখানে আমরা কমপ্লিট ডিসকাশন করব। আজকে যে টপিকটি আমরা নিয়েছি সেটা হচ্ছে নিউক্লিয়ার এবং পার্টিকেল ফিজিক্স। এটা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ইউনিভার্সিটির এবং যে কোনো কলেজের যদি তোমাদের সিলেবাসে নিউক্লিয়ার এবং পার্টিকেল ফিজিক্স থেকে থাকে তাহলে এই সেশনটা খুবই তোমাদের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট এবং এই কোশ্চেনগুলো অবশ্যই করে যেও। সবার জন্য এই কোশ্চেনগুলো থাকলো, শুধুমাত্র মেদিনীপুর কলেজের এমনটা নয়। তো শুরু করি নিউক্লিয়ার এবং পার্টিকেল ফিজিক্সের কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তো ফার্স্ট কোশ্চেনে এখানে বলা হয়েছে রেডিয়াস অফ কপার নিউক্লিয়াসের দেওয়া রয়েছে এত, চা হয়েছে ম্যাগনেসিয়ামের কত হবে। তো আমরা নিউক্লিয়াসের যে রেডিয়াস হয়ে থাকে সেটা জানি আর ইকুয়াল টু R0 a⁻1/3, যেখানে এটা হচ্ছে মাস নাম্বার। তাহলে দুটো যে তোমার কাছে নিউক্লিয়াস দেওয়া রয়েছে তার যদি রেশিও করো তাহলে পাওয়া যাচ্ছে কত 3/4। জাস্ট মাস নাম্বারটা বসিয়ে দাও এবং একটার মাস নাম্বার দেওয়া রয়েছে, একটার হচ্ছে রেডিয়াস বলা রয়েছে কার না কপারের জন্য, তো সেটা বসিয়ে দেওয়ার ফলে এখান থেকে মাসের রেশিও থেকে এসেছিল 3/4, তাহলে চলে আসছে 3.6 10⁻13 সেন্টিমিটার। পরের কোশ্চেনে এখানে দেওয়া হয়েছে যখন একটা প্রোটনের এনার্জি 10 মেগা ইলেকট্রন ভোল্ট এবং যার রেস্ট মাস এনার্জি বলা হয়েছে 38 মেগা ইলেকট্রন ভোল্ট, তাহলে তার ডিবগলি ওয়েভলেন্থ কত হবে। যদি এটা কোয়ান্টামের কোশ্চেন, বাট এটা নিউক্লিয়ারে ও দেওয়া হয়েছে কোশ্চেনে প্রিভিয়াস ইয়ারে। তো দেখো এখানে রেস্ট মাস অফ প্রোটন বলেছে 38 মেগা ইলেকট্রন ভোল্ট, প্রোটনের এমনি এনার্জি কত বলেছে 10 মেগা ইলেকট্রন ভোল্ট। তার মানে আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি কাইনেটিক এনার্জি যেটা সেটা কিন্তু রেস্ট মাস এনার্জি থেকে কম রয়েছে, কারণ 10 আর 38, তাহলে বেশি কোনটা রেস্ট মাসটা। তার মানে এটা কিন্তু নন রিলেটিভিস্টিক কেস, আর নন রিলেটিভিস্টিক কেসের ক্ষেত্রে ল্যামডা কি হয়ে থাকে h/√2m, আর এর সঙ্গে হচ্ছে কাইনেটিক এনার্জি। এবার তুমি এইচ এর মান, এম এর মান এবং ই কে তো দেওয়াই রয়েছে, সব বসিয়ে দিলে তুমি পেয়ে যাবে ডিবগলি ওয়েভলেন্থ, আর যেখানে এই মাসটা কিন্তু প্রোটনের ইউজ হবে যার মান এটা হয়ে থাকে। তো যেটা অ্যান্সার আসছে সেটা হচ্ছে 9.2 ফার্মি, একদমই বেসিক কোশ্চেন। পরের কোশ্চেনটা পার্টিকেল ফিজিক্সের। এখানে দুটো ইন্টারাকশান দেওয়া রয়েছে এবং বলেছে এই দুটোর মধ্যে কোনটা বা কোনগুলো অ্যালাউড হবে কনজারভেশন ল ইউজ করলে। তো দেখো প্রথমে কোনো একটা নিউক্লিয়ার রিয়াকশান অ্যালাউড হবে কোনটা, কোনটা অ্যালাউড হবে না তা চেক করার জন্য কয়েকটা কনজারভেশন কি রয়েছে লজ রয়েছে, যেগুলো এক্সাক্ট কনজারভেশন ল। সেগুলোর মধ্যে কি হয় তোমাকে চেক করতে হয় কোনো একটা রিয়াকশান অ্যালাউড কি ফরবিডেন, তার জন্য তোমাকে চেক করতে হবে, মনে রাখবে কিউ, এল আর ব্যারিয়ন নাম্বার। মোস্টলি এই তিনটা চেক করলেই আমরা বুঝতে পারি যে রিয়াকশানটা অ্যালাউড না ফরবিডেন। অর্থাৎ কিউ বলতে চার্জ, তারপর এল বলতে লেপটন নাম্বার, আর বি বলতে বোঝায় ব্যারিয়ন নাম্বার। তাহলে সেই অনুযায়ী আমরা যদি প্রথম রিয়াকশানটা দেখি সেখানে কিন্তু চার্জ, ব্যারিয়ন নাম্বার আর লেপটন নাম্বার কিন্তু কনজার্ভড হচ্ছে। তার মানে এই রিয়াকশানটা ফার্স্ট রিয়াকশানটা হচ্ছে অ্যালাউড ভায়া বা বাই বলতে পারো এক্সাক্ট কনজারভেশন লসগুলো দিয়ে। নেক্সট সেকেন্ড ইন্টারাকশানের ক্ষেত্রেও দেখা যাচ্ছে কি যে চার্জ, ব্যারিয়ন নাম্বার, লেপটন নাম্বার বোথ সাইডে কিন্তু ইনিশিয়াল আর ফাইনাল কি কনজার্ভড হচ্ছে। তার মানে দুটো রিয়াকশানই অ্যালাউড ভায়া ভায়া এক্সাক্ট কনজারভেশন লস। যখনই চেক করতে বলবে এই রিয়াকশানটা অ্যালাউড কিনা তখন কিন্তু তোমরা এক্সাক্ট কনজারভেশন লগুলোই চেক করবে। ইনএক্সাক্ট যেগুলো সেগুলো বা অ্যাপ্রক্সিমেট কনজারভেশন লস যেগুলো যেমন I3S এগুলো চেক করার দরকার নেই। তো এখানে আমরা জাস্ট এক্সাক্ট কনজারভেশন লসগুলো চেক করেছি, সেখানে দেখা যাচ্ছে বোথ সাইডে কনজার্ভড হচ্ছে দুটো রিয়াকশানের ক্ষেত্রে, তার জন্যই বলছি এই দুটো রিয়াকশান অ্যালাউড হবে। পরে কোশ্চেন আসা যাক। পরের কোশ্চেন জিএম কাউন্টার থেকে দেওয়া রয়েছে, অর্থাৎ গাইগার মুলার কাউন্টার থেকে দেওয়া রয়েছে। তো এখানে কি বলা হয়েছে যে টু কাউন্টিং রেট কত হবে যখন 100 পার মিনিটে অবজার্ভ করা হচ্ছে রেটটা, আবার একবার বলা হয়েছে যখন 1000 হচ্ছে। তো জিএম কাউন্টারের ক্ষেত্রে টু কাউন্টিং রেট যেটা হয় এন যদি হয় সেটা হয় স্মল এন বাই 1 মাইনাস এন টাউ, আর যেখানে এন অবজার্ভড কাউন্টিং রেট আর টাউ ডেড টাইম। ওকে, তো এবার এখানে এটা 400 মাইক্রোসেকেন্ড দেওয়া ছিল ডেড টাইমটা, সেটাকে চেঞ্জ করে নাও মাইক্রো থেকে তুমি জাস্ট হয়ে যাবে 10⁻⁻4, আর এখানে 4 এত সেকেন্ড। এবার তুমি জাস্ট ফর্মুলাতে বসিয়ে দিলে এন চলে আসছে কত, এন তো এখানে দেওয়াই রয়েছে ফার্স্ট কেসে 100 পার মিনিট, মানে 100 বাই 60 হয়ে যাচ্ছে এত সেকেন্ড ইনভার্স। তাহলে এটা আমাদের ফর্মুলা টু কাউন্টিং রেটের ফর্মুলা, তো বসিয়ে দিলে এইটা পাচ্ছি। বাট এখানে
পার মিনিটে ছিল, তার জন্য তুমি অ্যান্সার লেখার সময় কাউন্টিং পার মিনিট করলে একটা 60 মাল্টিপ্লাই হয়ে যাবে, যেটা বেরাচ্ছে ছোটো ক্যাপিটাল এনের ভ্যালু, তো আসছে এইটা। তো ফার্স্ট কেসে আসছে কাউন্টিং পার মিনিট, অ্যান্সার হবে এত ইন্টু 60, মানে এই রেজাল্টটা দাঁড়াচ্ছে। আর সেকেন্ড কেসে সিমিলারলি একই রকমভাবে জাস্ট এনটা চেঞ্জ হবে, 1000/60 হয়ে যাচ্ছে, তখন করলে এটা পেয়ে যাবে। জাস্ট ফর্মুলা বেসড কোশ্চেন, এটা তোমরা মনে রাখবে কাউন্টিং রেট কত হয়, ট্রু কাউন্টিং রেট। পরে কোশ্চেনটা ফিশন থেকে দেওয়া হয়েছে যে কেন আমরা ইউরেনিয়াম 235 ফিশনের ক্ষেত্রে স্লো নিউট্রন ইউজ করি, এটার বেলা কেন করি না। তো দেখো অ্যাকচুয়ালি কি হয়, যখন আমরা ফিশন পড়ি তখন দেখবে ইউরেনিয়াম 35-এর বেলায় ফিশন হচ্ছে স্লো নিউট্রন ইউজ করা হয়। কারণ হচ্ছে কি যে যেটা ইউরেনিয়াম 235টা সেটা কি করে, অ্যাবজর্ব করে নিউট্রনটাকে। তো স্লো নিউট্রন হলে অ্যাবজর্ব করতে পারবে, তার ফলে হচ্ছে কি সেটা এনার্জিটা কী হবে না, অ্যাবজর্ব করে সে স্প্লিট হয়ে যাবে। বাট যদি তুমি ইউরেনিয়াম 238-এর ক্ষেত্রে দেখো, যদি স্লো নিউট্রন দাও তাহলে সে কী করবে না, সে যে পরিমাণে এনার্জি তার লাগবে আর কি, তো সেটা হবে না। তো রিকোয়ারস এ ফাস্ট নিউট্রন ফর ফিশন, কিন্তু তার জন্য হতে হবে অ্যাবজর্ব তো করছে ঠিকই, কিন্তু ফিশন আসবে না। তো ফিশন হতে গেলে এনাফ এনার্জি পাবে না স্লো নিউট্রনের ক্ষেত্রে। যদি ফাস্ট নিউট্রন দেওয়া হয় তখন কিন্তু ইউরেনিয়াম 238টা তোমার হচ্ছে কি হবে না, স্প্লিট হবে, তবেই তো ফিশন হবে। তার জন্য 238-এর ক্ষেত্রে আমরা স্লো নিউট্রন ব্যবহার করি না। নেক্সট, হোয়াট আর দ্য প্রসেস থ্রু হুইচ উইল এ গামা রে অফ 1 কিলো ইলেকট্রন ভোল্ট এনার্জি ইন্টারেক্ট উইথ দ্য ম্যাটার। তো দেখো এটার উপরে কোশ্চেন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসে থাকে যে 1 কিলো ইলেকট্রন ভোল্ট বলেছে গামা রে, তো সেটা ইন্টারেক্ট করে মেইনলি থ্রু দ্য ফটো ইলেকট্রিক ইফেক্ট। এখানে অ্যান্সার হবে ফটো ইলেকট্রিক ইফেক্ট। বিভিন্ন ঘটনা হয়ে থাকে, যেমন গামা রে হচ্ছে অ্যাবজর্ব করে কি হয়, একটা অ্যাটমে দিয়ে ফটো ইলেকট্রন এমিট করে, এবং যদি কি হয় না অ্যাট দিস লো এনার্জি যদি হয় তাহলে কম্পটন স্ক্যাটারিং হয়, আর পেয়ার প্রোডাকশন কিন্তু ডু নট অকার সিগনিফিক্যান্টলি। মানে এই যে এনার্জি রেঞ্জটা দেওয়া আছে তাতে গামারে যেটা করবে সেটা হচ্ছে কি মেনলি ফটো ইলেকট্রিক ইফেক্ট দেখাবে, বাকি যেগুলো হয়ে থাকে যেমন কম্পটন স্ক্যাটারিং বা পেয়ার প্রোডাকশন দেখাবে না। তো এখানে অ্যান্সার হবে যে হোয়াট আর দ্য প্রসেস থ্রু হুইচ উইল এ গামারে, যখন এনার্জি এত কিলো ইলেকট্রন ভোল্ট এনার্জি ইন্টারেক্ট উইথ ম্যাটার, তো দ্যাট ইজ অ্যাকচুয়ালি ফটো ইলেকট্রিক ইফেক্ট। এই ফেনোমেননটা তুমি দেখতে পাবে। নেক্সট কোশ্চেন কোয়ার্ক মডেল থেকে দেওয়া হয়েছে। এখানে বলেছে যে এই যে তোমার কোয়ার্কগুলো কন্টেন্ট করছে এগুলোর ক্ষেত্রে স্পেসিফিক, যেমন ল্যামডা জিরোর হচ্ছে কি ইউডিএস, আর এটা হচ্ছে সিগমা প্লাস, এটা হচ্ছে ইউইউএস, এবং পাই জিরো হচ্ছে ডি আর ডি বার। তো তাহলে বলছে যে এদের যে চার্জ কি হয় না, ধরো এদের চার্জ কত হয়, এর 0, এর +1, এর হচ্ছে 0, এদের কোয়ার্ক কন্টেন্ট যদি এমন হয় তাহলে হোয়াট আর দেয়ার চার্জেস, তাহলে এদের চার্জেসগুলো কেমন আসে বা কীভাবে তুমি দেখাবে সেটা বলতে বলছে। তো এটা খুব একটা কঠিন কোশ্চেন নয়, জাস্ট কোয়াস্ট্রাকচার দেওয়া রয়েছে, যদি না দেওয়া থাকতো একটু কোশ্চেনটা ভালো হতো, যাই হোক যা দিয়েছে সেই অনুযায়ী দেখো তুমি চার্জটা চেক করতে পারবে। তো এই চার্জটা চেক করে তোমার দেখাতে হবে যে ল্যামডা জিরোর জন্য চার্জ 0 আসছে কিনা। তো দেখো এটা তোমরা এইভাবে মনে রাখতে পারো, আপ ডাউন, টপ বটম, আর হচ্ছে আর্ম, আর হচ্ছে স্ট্রেঞ্জ। তো এইভাবে কিন্তু আমরা চার্জগুলো মনে রাখতে পারি স্পেসিফিক 6টা কোয়ার্কের জন্য। তো উপরেরগুলো চার্জ হচ্ছে 2/3 অফ ই, অর্থাৎ ই এর চার্জের 2/3 অংশ, আর নিচের কোয়ার্কগুলোর চার্জ হয় -1/3 ই। তো সেই অনুযায়ী যদি আমি একটা দেখাই, দেখো ল্যামডা জিরোর জন্য কোয়াস্ট্রাকচার কী বলেছে, ইউ, ডি আর এস, তাহলে সবেরই যদি আমরা চার্জগুলোকে বসিয়ে দিই, আপের জন্য 2/3, আপ কোথায় রয়েছে উপরে, তাহলে 2/3, এটা জাস্ট মনে রাখার জন্য। উপরেরগুলো চার্জ +2/3, নিচেরগুলো চার্জ -1/3, জাস্ট এই সিকোয়েন্সটা মনে রাখবে, আপ ডাউন টপ বটম চার্ম আর হচ্ছে স্ট্রেঞ্জ। ওকে, তো এখান থেকে কী আসছে, তাহলে ডাউনের জন্য -1/3, স্ট্রেঞ্জের জন্য কত -1/3, কারণ দেখো এগুলো নিচে রয়েছে, তাহলে কত আসছে 0 আসছে। তো এইভাবে তুমি জাস্ট কোয়ার্কটা যদি দেওয়া রয়েছে তাদের যে চার্জ হয় স্পেসিফিক কোয়ার্কগুলার, সেগুলো বসিয়ে দেখিয়ে দিতে হবে তোমাকে যে ওদের কোয়ার স্ট্রাকচার অনুযায়ী চার্জ কিন্তু মিলছে, অর্থাৎ চার্জ কনজার্ভ হচ্ছে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এখানে বলেছে যে এটা একটা রিয়াকশান রয়েছে, তো এই রিয়াকশানটা যে রয়েছে বা এই ইন্টারাকশানটা যে রয়েছে নিউক্লিয়ার ইন্টারাকশানটা, তো এর টাইপ কেমন হবে। তো আমরা মোটামুটি জানি নিউক্লিয়ার রিয়াকশানের টাইপ কী হয়, যদি সেটা অ্যালাউড হয় সেটা 3 টাইপের মধ্যে একটা কোনো একটা টাইপ হতে পারে, যেমন ইলেকট্রোম্যাগনেটিক হতে পারে, নেক্সট হচ্ছে তোমার স্ট্রং হতে পারে, অথবা উইক ইন্টারাকশান হতে পারে। তো এখানে তুমি কিছু না করেও কিন্তু বলতে পারো, কারণ যেহেতু এখানে গামা ফোটন রয়েছে, আর গামা ফোটন থাকা মানে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশান হয়। তুমি এভাবেও ডাইরেক্ট বলে দিতে পারো, অথবা তুমি করেও দেখাতে পারো। এবার আমি একটু আগে বলেছিলাম কোনো একটা রিয়াকশান
অ্যালাউড কিনা চেক করার জন্য কিন্তু এক্সাক্ট কনজারভেশন লসগুলো তোমাকে বোথ সাইডে চেক করতে হয়, যে দুদিকে সমান হচ্ছে কিনা। যেমন বলেছিলাম চার্জ, ব্যারিয়ন নাম্বার, লেপ্টন নাম্বার এগুলো। আর যদি টাইপ চেক করতে হয়, অর্থাৎ যদি এগুলো কনজার্ভ করে চার্জ, ব্যারিয়ন নাম্বার, লেপ্টন নাম্বার, তাহলে আমাদের কি করতে হবে না, তাহলে বুঝে নিতে হবে যে নিউক্লিয়ার রিয়াকশানটা, ওই রিয়াকশানটা কি না অ্যালাউড। এবার যদি অ্যালাউড হয়ে যায় তখন তোমাকে যদি টাইপ চেক করতে বলে যে সেটা স্ট্রং না উইক না ইলেকট্রোম্যাগনেটিক, তখন তোমাকে চেক করতে হয় অ্যাপ্রক্সিমেট কনজারভেশন লসগুলো। তার মধ্যে আমরা চেক করি মূলত I3 আর হচ্ছে স্ট্রেঞ্জনেস, অর্থাৎ এস। আই মানে হচ্ছে আইসোস্পিন, I3 মানে হচ্ছে থার্ড কম্পাউন্ড অফ আইসোস্পিন। তো এগুলো চেক করতে হয়, তো আমরা সেটাই করেছি। ফার্স্টে চেক করেছি কিউ, তারপরে চেক করেছি বি অর্থাৎ ব্যারিয়ন নাম্বার, তারপরে চেক করছি এস, তারপরে হচ্ছে আই, তারপরে হচ্ছে I3। তো এখানে চেক করার পরে দেখো একটা জিনিস লক্ষ্য করো, এগুলো তো তোমার চার্জ, ব্যারিয়ন নাম্বার আর স্ট্রেঞ্জনেস I3 এগুলো মনে রাখতে হবে, তোমাদের নিজের মতন করে মনে রাখবে। যেমন আই ধরো তুমি মনে করতে চাইছো, তাহলে 2I+1 ফ্যামিলি ওয়াইজ করতে পারো। I3 কি হয়, প্লাস আই থেকে মাইনাস আই হয় বা মাইনাস আই থেকে প্লাস আই হয়। স্ট্রেঞ্জনেস বের করার জন্য GNN ফর্মুলা ইউজ করতে পারো। যাই এগুলো তোমরা বসানোর পরে দেখতে পাচ্ছ যে ডেল্টা আইটা কিন্তু জিরো হয়নি, অর্থাৎ এক্সাক্ট কনজারভেশন লসগুলো মেনে গেছে। তার মানে দিস রিয়াকশন ইজ অ্যালাউড। এবার এগুলো সবগুলো যদি কনজার্ভ করে যেত তাহলে সেটা হতো স্ট্রং, কিন্তু এখানে আই কিন্তু কনজার্ভ করেনি। আর স্পেসিফিক আই কনজার্ভ করে না কোন ইন্টারাকশানে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশানে। তাহলে আমরা এখান থেকেও বলতে পারছি যে এটা একটা স্পেসিফিক টাইপের ইন্টারাকশান হচ্ছে, অ্যালাউড তো ঠিকই কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশান টাইপ চেয়েছে এখানে। আর তুমি ডাইরেক্টলি কিছু না পারলে, তুমি গামা ফোটন প্রেজেন্ট রয়েছে, তাহলে তার পসিবিলিটি কি ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশান হওয়ার, তো সেটা তুমি বলে দিতে পারো। যেমন নিউট্রিনো থাকলে কি হয় না উইক ইন্টারাকশান হওয়ার পসিবিলিটি থাকে। ঠিক আছে, তুমি এইভাবে করে দেখাতে পারো, এটা করলে বেশি বেটার, যে তুমি অ্যাপ্রক্সিমেট কনজারভেশন লগুলো দিকে কনজার্ভ করছে কিনা দেখো, দেখবে আইটা কনজার্ভ হচ্ছে না। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। স্ট্রেঞ্জনেস চাওয়া হয়েছে আর আইসোস্পিন চাওয়া হয়েছে কার জন্য, এটা হচ্ছে তোমার ওমেগা মাইনাসের জন্য। ওমেগা ইজ এ ব্যারিয়ন পার্টিকেল, তো এখানে বলেছে নিশ্চয়ই ওমেগা মাইনাস ব্যারিয়ন বলে দিয়েছে। তো এটা বার করার জন্য আমরা কিন্তু GNN ফর্মুলা ইউজ করব। তার আগে আমি বলি যে ওমেগা মাইনাস কিন্তু ফ্যামিলিতে একা, তার মানে মাল্টিপ্লিসিটি কত, 2I+1 = 1। তাহলে এখান থেকে আমরা আই পেয়ে যাচ্ছি 0। দেখো 2I+1 = 1, কারণ ওমেগা মাইনাসের একটাই পার্টিকেল হয়, তাহলে ফ্যামিলিতে সে একা, তাহলে মাল্টিপ্লিসিটি কত, 2I+1 = 1, তাহলে আই পাচ্ছি 0। আর I3 কি হয়, মাইনাস আই থেকে প্লাস আই, তাহলে আই যখন 0 I3 কী হবে, অবশ্যই 0। এবার GNN ফর্মুলা লাগানো হয়েছে। GNN ফর্মুলা কী হয়ে থাকে, GNN ফর্মুলা থেকে আমরা কোনো একটা পার্টিকেলের চার্জ পেতে পারি, আইসোস্পিন পেতে পারি, আইসোস্পিনের থার্ড কম্পোনেন্ট পেতে পারি, আর স্ট্রেঞ্জনেস পেতে পারি। তাহলে আমরা এবার চাইছি স্ট্রেঞ্জনেস কী হবে। দেখো স্ট্রেঞ্জনেস বের করার জন্য আমরা কী করেছি, এই GNN ফর্মুলাটা লাগিয়েছি। তাহলে এই চার্জ কত দেখতেই পাচ্ছ, -1। দেখো এটার I3 কত দেখতে পেলে 0, তাহলে I3 0। এটা একটা ব্যারিয়ন পার্টিকেল, আর সমস্ত ব্যারিয়ন নাম্বার কত হয়, 1 হয়, তাহলে সেটা বসিয়ে দিচ্ছি 1। আর এস থাকলো /2, তাহলে এস কত আসছে, -3। অর্থাৎ ওমেগা মাইনাসের হচ্ছে স্ট্রেঞ্জনেস নাম্বার কত, -3। আর এখানে আইসোস্পিন চেয়েছে মানে হচ্ছে কি 0, তাহলে 0 আর হচ্ছে -3। তো এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। যদি বলতো থার্ড কম্পাউন্ড অফ আইসোস্পিন এবং স্ট্রেঞ্জনেস কত, তখনও 0 আর -3 হতো। চলো নেক্সট কোশ্চেনে কি বলেছে, যে চেক দ্য ইন্টারাকশন ইজ স্ট্রং অর নট। এই দুটো ইন্টারাকশন কোনটা স্ট্রং নয় সেটা চেক করতে বলেছে। দিস ইজ এ পার্টিকেল অ্যাকচুয়ালি, এটা টাইপিং মিস্টেক রয়েছে, এটা হচ্ছে ক্যাসকেড 0। ওকে, যদি ধরে নাও এটা ক্যাসকেড 0, তাহলে আমরা এই রিয়াকশানে দেখতে পাচ্ছি। দেখো এখানে যেহেতু বলেছে এই দুটো ইন্টারাকশনের মধ্যে কোনটা স্ট্রং, হ্যাঁ কি না, তাহলে তোমাকে ধরে নিতে হবে যে ইন্টারাকশন দুটো অ্যালাউড, ইন্টারাকশন দুটো হচ্ছে, ঠিক আছে। সরি, দেখো ইন্টারাকশন হচ্ছে বলেছে কি, কোনটা স্ট্রং অর নট, মানে স্ট্রং কি না এটা বলেছে, একটু মিস্টেক হচ্ছে। তো স্ট্রং অথবা স্ট্রং নয়। তো দেখো ফার্স্ট কেসে যদি দেখি আমরা আই চেক করছি, তো আই কি হচ্ছে, কনজার্ভ হচ্ছে। আই কি হয়, ভেক্টর অ্যাডিশন মেনে চলে, অর্থাৎ I1 মানে এরকম করে আর কি, যে I+I মড থেকে শুরু করে I-I, তো সেভাবে হচ্ছে। দেখো এখানে আমাদের সেট যে পাচ্ছি আই এর, সেটা কিন্তু আমাদের মিলে যাচ্ছে। এবং I3 যখন চেক করছি তখনও কিন্তু কি হচ্ছে, I3 কনজার্ভ হচ্ছে। এসও কি হচ্ছে, চেক করছি, দেখো এসও কিন্তু স্ট্রেঞ্জনেসও কি হচ্ছে, কনজার্ভ হচ্ছে। তাহলে আরেকবার রিপিট করি, যে তোমাকে যেহেতু বলেছে স্ট্রং ইন্টারাকশন হ্যাঁ কি না সেটা বলো,
তার মানে কি তুমি ধরে নাও যে ইন্টারাকশনগুলো অ্যালাউড, তাহলে কী করতে হবে, অ্যাপ্রক্সিমেট কনজারভেশন লসগুলো চেক করতে হবে। তাহলে সেগুলো কি, এস আই আই থ্রি, এই তিনটেই চেক করবে। তো চেক করে দেখা যাচ্ছে সবগুলো কনজাপ্ট হচ্ছে, তার মানে কি দিস রিয়াকশন ইজ স্ট্রং ইন্টারাকশন। ওকে, তো ফার্স্ট ইন্টারাকশন ইজ স্ট্রং ইন্টারাকশন। এবার সেকেন্ডটা যখন তুমি যাচ্ছ তখনও সিমিলার ওয়েতে যাও, চার্জ ব্যারোড নাম্বার এগুলো চেক করার দরকার নেই, যেহেতু ইন্টারাকশনটা বলেছে স্ট্রং হবে কিনা বলো। তাহলে তুমি টার্গেট করো প্রথমে অ্যাপ্রক্সিমেট কনজারভেশনগুলো চেক করা। তো চেক তো করেছি, আই কি হয়েছে, কনজাপ্ট হয়েছে, আই থ্রি কি হয়েছে, চেক করে দেখছি কনজাপ্ট হয়েছে। কিন্তু দেখো একটা জিনিস ঘটে গেছে, সেটা হচ্ছে ডেল্টা এসটা কিন্তু কনজাপ্ট হয়নি। আর আমরা জানি যদি ডেল্টা এসের ভ্যালুটা +-2 হয়ে যায় তাহলে সেটা ফরবিডেন হয়। তার মানে এখান থেকে আমরা বলতে পারি দিস রিয়াকশন ইজ ফরবিডেন। দেখো এটা তোমার দেখে মনে হতে পারে যে স্যার ডেল্টা এস তো নট ইকুয়াল টু 0 আসছে, তার মানে স্ট্রেঞ্জেস নাম্বারটা কনজাপ্ট হয়নি, বাকিগুলো কনজাপ্ট হয়েছে, তার মানে স্যার এটা উইক ইন্টারাকশন হবে না। যদি স্পেসিফিক ডেল্টা এসের ভ্যালুটা +-2 কোনো একটা চলে আসে তাহলে সেটা ফরবিডেন হয়ে যায়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তার জন্য চার্জ ব্যারোড নাম্বার এগুলো চেক না করেও আমরা জাস্ট অ্যাপ্রক্সিমেট কনজারভেশন এখানে লাগিয়ে ডেল্টা এস যেহেতু +2 এসছে, তার মানে সহজেই বলে দিতে পারি যখনই চলে আসবে ডেল্টা এস +-2 যখনই আসুক, প্লাস আসুক মাইনাস আসুক যাই আসুক না কেন, তো সবসময়ের জন্য ফরবিডেন হবে। যদি তোমার কিউ এল বি এগুলো কনজাপ্ট করেও তাও কিন্তু ফরবিডেন হবে, রিমেম্বার দিস পয়েন্ট। ওকে, তো এটা হবে কি যে ফরবিডেন রিয়াকশন। চলো নেক্সট কোশ্চেন, মোস্ট ইম্পর্ট্যান্ট, যেখানে বলা হচ্ছে ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ কত হবে 2 মেগা ইলেকট্রন ভোল্টের একটা আলফা পার্টিকেল টু গোল্ড নিউক্লিয়াসে কী হয়েছে, হেড অন কলিশন হচ্ছে, জাস্ট এই ঘটনাটা ঘটছে। তাহলে আমরা জানি যে কাইনেটিক এনার্জি সমান কত হয়ে থাকে, জাস্ট কুলম্বের যে ফর্মুলা থেকে বলতে পারো যে এডি ইন্টু হচ্ছে 2E/4πε0 আর মিনিমাম, মনে করো যে মিনিমাম ডিস্টেন্স হচ্ছে আর মিনিমাম। তাহলে আমরা এখান থেকে আর মিনিমাম চাইছে তো বসিয়ে দিতে পারি। আবার আমরা জানি E²/4πε0 মান কত হয় 1.44 মেগা ইলেকট্রন ভোল্ট ফার্মি। তো জাস্ট এটা বসে দাও, আর জেটের মান কত দিয়েছে এখানে গোল্ডের জন্য 79, তো বসে দিলে আমরা পেয়ে যাচ্ছি 113.76 ফার্মি। ওকে, দিস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, এটা করে যেও। নেক্সট, এটা সেল মডেল থেকে দিয়েছে, কি বলেছে স্পিন প্যারিটি কত হবে, কার জন্য দিয়েছে, একটু বড় নিউক্লিয়াসে দিয়ে দিয়েছে 28 আর হচ্ছে নিকেল 57। তো দেখো এখানে হচ্ছে 28 আর হচ্ছে 57 রয়েছে, তো এখানে একটু মনে হয় মিস্টেক আছে, এটা করা হয়ে গেছে, যাই হোক দেখো একটু কারেকশন করে দিচ্ছি। আচ্ছা এখানে কি রয়েছে, এখানে দেখো প্রোটনের সংখ্যা রয়েছে তোমার হচ্ছে গিয়ে, প্রোটনের সংখ্যা হচ্ছে কত না 28, আসলে ওটা লক্ষ্য করা হয়নি, তো একবার দেখে নাও। তো এখানে প্রোটনের সংখ্যা রয়েছে 28, মানে প্রোটন ইভেন রয়েছে। আর নিউট্রনের সংখ্যাটা কত হবে তাহলে, দেখো এটা 9 আর এখানে হচ্ছে 29। ওকে, তো 29 হচ্ছে, তার মানে অড যেটা রয়েছে সেটা হচ্ছে নিউট্রন। তাহলে অরবিটাল সিকোয়েন্স করলে আমরা জানি 1s হাফ 2, তারপরে কি হয় 1p 3/2 4, তারপরে হয় 1p হাফ 2, তারপরে হয় হচ্ছে 1d 5/2 6, তারপরে হয় 2s হাফ 2, তারপরে হয় 1d 3/2 4, অ্যান্ড নেক্সট হয় 1f 7/2 হচ্ছে 8, এটা হলো 28। তারপরে মনে হয় 2p 3/2 এরকম কিছু একটা আছে, তো এইটা হবে, ঠিক আছে, একবার চেক করে নাও। এটা একবার চেক করে নিচ্ছি। হ্যাঁ 2p 3/2 দ্যাট ইজ অ্যাকচুয়ালি 29। ওকে, তো দেখো এখানে আমরা টোটাল কাউন্ট করলে উপরে কিন্তু এখানে 28 হচ্ছিল, এরপরে 1 হবে তাহলে 29। তার মানে এখানে স্পিন যেটা হবে সেটা হচ্ছে 3/2, যেটা আনপেয়ার থাকছে, অর্থাৎ ফাইনালি যেটা পৌঁছাচ্ছ যেখানে শেষ হচ্ছে সেটা হয় স্পিন, তার নিচে যে ভ্যালুটা থাকে, তার মানে স্পিন ভ্যালু হচ্ছে 3/2, আর এখানে পি সেল রয়েছে, পি মানে হচ্ছে এল ভ্যালু হচ্ছে কত হয় 1। ওকে, সো এল ইকুয়াল টু 1, আর স্পিন প্যারিটি হয়ে থাকে, স্পিন প্যারিটিকে আমরা ডিফাইন করি জে পাই দিয়ে, তো দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে 3/2, অ্যান্ড প্যারিটি ইজ এখানে এল ইকুয়াল টু 1, সো প্যারিটি ফর্মুলা হয়ে থাকে পাই ইকুয়াল টু হচ্ছে -1 to the power l, so -1 to the power l is 1, so this is negative, so answer is 3/2 negative। ওকে,
তো ওটা 28টাকে ভেঙে দেওয়া হয়েছিল, বাট অড ইভেন নিউক্লিয়ার ক্ষেত্রে অড যেটা সেটাকে ভাঙতে হবে অরবিটাল সিকোয়েন্স সেল মডেল থেকে যে রেজাল্ট আমরা পাই। চলো নেক্সট কোশ্চেনে, হোয়াট আর কোয়ার্কস। তো কোয়ার্ক আমরা জানি এলিমেন্টারি পার্টিকেল, যেটা আমাদের ফান্ডামেন্টালি হচ্ছে কি প্রোটন বা নিউট্রন বা যে কোনো হ্যাড্রনের হচ্ছে কি ফরমেশন নিয়ে আসে। যেমন প্রোটনের কোয়ার স্ট্রাকচার হয়ে থাকে আপ আপ ডাউন, নিউট্রনের হয়ে থাকে আপ ডাউন ডাউন। they possess fractional electric charges and combine to from matter. ওকে, তো এবং এদের কি হয় কোয়ার স্ট্রাকচার আমরা দেখেছি বা কোয়ার্কের চার্জ কি হয়ে থাকে ফ্র্যাকশনাল চার্জ হয়, ইলেকট্রনের ফ্র্যাকশনাল চার্জ হয়ে থাকে। যেমন আপ কোয়ার্কের চার্জ হয় 2/3 অফ ই, আর ডাউনের হয় -1/3 ই। এগুলো বলা হয়েছে, একটু বলে দিও। নেক্সট এখানে বলেছে কোয়ার স্ট্রাকচার কার ক্ষেত্রে, প্রোটন আর হচ্ছে অ্যান্টি প্রোটনের জন্য কত হবে বলতে বলেছে। দেখো প্রোটনের তো আপ আপ ডাউন হবে, প্রোটনের চার্জ 1 এবং প্রোটন হচ্ছে ব্যারিয়ন পার্টিকেল। আর রিমেম্বার যে কোনো ব্যারিয়নের হচ্ছে কি যে কোয়ার স্ট্রাকচার কিন্তু কী হয় 3টা কোয়ার্ক নিয়ে হয়ে থাকে, কম্বিনেশনে থাকবে। এবং অ্যান্টি প্রোটনের বেলায় কোয়ার স্ট্রাকচার কী হবে আপবার হচ্ছে ডাউনবার। চার্জ তুমি দেখে নিও এবং সঙ্গে ব্যারিয়ন নাম্বারও চেক করে নিবে। তো যেমন আপ ডাউন হলে চার্জ কত হচ্ছে 2/3 এবং হচ্ছে -1/3, মানে চার্জ হয়ে যাচ্ছে +1 এবং ব্যারিয়ন নাম্বার কত হচ্ছে 1/3। ওকে, তো টোটাল হচ্ছে 1। তো প্রোটন একটা ব্যারিয়ন পার্টিকেল, তো ব্যারিয়ন নাম্বার 1 সেখান থেকেও দেখে নিও। অ্যান্টি প্রোটনের ব্যারিয়ন নাম্বার কত হয়ে থাকে, অ্যান্টি প্রোটন মানে সেটা একটা পার্টিকেল নয়, অ্যান্টি পার্টিকেল। সো ব্যারিয়ন নাম্বার কত হবে, ওটা তো ব্যারিয়ন কিন্তু অ্যান্টি ব্যারিয়ন, সো ব্যারিয়ন নাম্বার কী হয়ে থাকে -1। তাহলে দেখো আপবার আর হচ্ছে ডাউনবার। তো আপের চার্জ কী ছিল 2/3, আপের বার করলে কী হবে -2/3। ডাউনে সেরকম চার্জ কত হয় -1/3, তাহলে এটা বার মানে প্লাস হয়ে যাবে। তাহলে এটা 3টে যোগ করলে তাহলে -2/3 +1/3, তো করলে কত আসছে দেখো চলে আসছে কিন্তু তোমার চার্জও মিলে যাচ্ছে, আবার ব্যারিয়ন নাম্বারও কিন্তু মিলে যাচ্ছে, -1 আসবে ব্যারিয়ন নাম্বারটা। ওকে, কারণ ব্যারিয়ন নাম্বার হচ্ছে কি হয় যে কোনো কোয়ার্কের হয় 1/3, যে কোনো অ্যান্টি কোয়ার্কের হয় -1/3। তো সেই অনুযায়ী দেখো সবগুলোই কি অ্যান্টি, তাহলে -1/3 তাহলে টোটাল কত হচ্ছে ব্যারিয়ন নাম্বার -1, সবগুলো যোগ হয়ে। তোমাদের কোয়ার স্ট্রাকচার বানাতে বললে চার্জ এবং ব্যারিয়ন নাম্বার এই দুটোকে লক্ষ্য রাখবে, এবং সঙ্গে যদি স্ট্রেঞ্জ পার্টিকেল হয়ে থাকে ওটা, তাহলে স্ট্রেঞ্জনেস নাম্বারটাকেও তোমরা লক্ষ্য রাখবে। নেক্সট হোয়াট ইজ কম্পাউন্ড নিউক্লিয়ার রিয়াকশন, এবং একটা এক্সাম্পল দিতে বলা হয়েছে। তো কম্পাউন্ড নিউক্লিয়ার রিয়াকশনটা কি, একটা নিউক্লিয়ার রিয়াকশন রয়েছে যেখানে ইনসিডেন্ট একটা পার্টিকেল আছে। ধরো মনে করো এটা একটা ইনসিডেন্ট পার্টিকেল, এটা প্যারেন্ট নিউক্লি এর উপরে গিয়ে ধাক্কা মারলো বা কি বলো আঘাত করলো, দেন এখান থেকে একটা এক্সাইটেড একটা কম্পাউন্ড নিউক্লিয়াস তৈরি হলো। এক্সাইটেড যখন বলা হবে তখন এই কম্পাউন্ড নিউক্লিয়াসকে আমরা স্টার দিয়ে ডিফাইন করে দিই এক্সাইটেডের জন্য, ঠিক আছে। তো এ বেশিক্ষণ থাকবে না, এর লাইফ টাইম খুবই কম, তো এ কী করবে ডিকে হয়ে যাবে। ওকে, তো এই ঘটনাটাকে বলা হচ্ছে কি, এরকম যদি নিউক্লিয়ার রিয়াকশন ঘটে তাকে বলা হবে কম্পাউন্ড নিউক্লিয়ার রিয়াকশন। অর্থাৎ এখানে ডাইরেক্ট যে A+B থেকে C+D হচ্ছে না, A+B থেকে কিছু একটা প্রথমে তৈরি হচ্ছে, মনে করো সি তৈরি হচ্ছে এবং সিটা হচ্ছে এক্সাইটেড স্টেটে আছে, সেটাকে বলা হচ্ছে এক্সাইটেড কম্পাউন্ড নিউক্লিয়াস, তার লাইফ টাইম কম। তো সে কী করবে কিছু সময়ের মধ্যে, লাইফ টাইম যেহেতু কম, সেখান থেকে D+E দিবে, অর্থাৎ ইজেক্টেড পার্টিকেল তৈরি করবে। তো দ্যাট ইজ কম্পাউন্ড নিউক্লিয়ার রিয়াকশন। যদি কম্পাউন্ড নিউক্লিয়াস আসে এমন কোনো নিউক্লিয়ার রিয়াকশানে তাকে বলবো কম্পাউন্ড নিউক্লিয়ার রিয়াকশন। উদাহরণ হিসেবে তোমরা এটা দিতে পারো। নেক্সট মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, যেটা হচ্ছে কি হোয়াট ইজ এন্ড পয়েন্ট এনার্জি ইন বিটা ডিকে। বিটা ডিকে স্পেকট্রাম সবাই দেখেছো, বিটা ডিকে স্পেকট্রাম যে কন্টিনিউয়াস হয়ে থাকে। এবার সেখানে বলছে যে এন্ড পয়েন্ট এনার্জিটা কি, বলছে একটা বিটা ডিকের ক্ষেত্রে বিটাটা যে এমিট করছে সেটা ইলেকট্রন হোক পজিট্রন হোক, মানে বিটা প্লাস ডিকে হোক বিটা মাইনাস ডিকে হোক, যাই হোক, তো বিটা যে পার্টিকেল যে এমিট করছে, সেই বিটা পার্টিকেলটা যে এমিট করছে তার যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি সেটাই হচ্ছে কি, অর্থাৎ নিউট্রিনো তো সঙ্গে উৎপন্ন হয়। তো ধরে নিচ্ছি যে একটা ধরো মনে করো এ থেকে আমার এখানে একটা বিটা ডিকে হচ্ছে, প্লাস নিউট্রিনো আসছে কনজারভেশনের জন্য, তো যাই হোক এরকম কিছু আসছে আর কি, ঠিক আছে। তো ধরে নাও এটা হচ্ছে, তো এই যে বিটাটা যে ডিকে হচ্ছে বিটা ডিকে রিয়াকশানে, তো বিটা ডিকের বেলায় বিটার যদি কাইনেটিক এনার্জিটা ম্যাক্সিমাম যেখানে হবে, তো সেটাই হবে কি, সেটাই হচ্ছে এন্ড পয়েন্ট এনার্জি। অর্থাৎ তখন ধরে নিতে হবে যে নিউটনটা যে এনার্জি নিয়ে যাচ্ছে সেটা প্রায় নেই বললেই চলে বা নেগলেজিবল, জিরো। অর্থাৎ হোয়েন নিউট্রিনো ক্যারিজ জিরো কাইনেটিক এনার্জি, we get maximum kinetic energy emitted of beta particle, that is called the end point energy। তো এটাই দেখো আমরা এখানে বলেছি যে
আমাদের ইন্টেন্সিটি এবং হচ্ছে বিটা পার্টিকেল এনার্জি করসপন্ডিং গ্রাফ টানলে বিটার দিকে যে এনার্জি স্পেকট্রাম এমনটি হয়, তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টে কি হচ্ছে, বিটা পার্টিকেলটার এনার্জি ম্যাক্সিমাম, তো এই পয়েন্টটাকে বলা হচ্ছে এন্ড পয়েন্ট এনার্জি। আর এখানে আমরা একটা রিয়াকশন দিয়েছি, এখানে দেখো বিটা ডিকে হচ্ছে, ওকে, তার মানে আমরা ধরে নিব এই নিউট্রিনোটার কাইনেটিক এনার্জি হয় 0 অথবা টেন্স টু 0। তার মানে পুরো এনার্জিটা যেটা পাচ্ছে, যেটা এখানে উৎপন্ন হচ্ছে বিটা ডিকে হচ্ছে, তো সে পুরো এনার্জিটা নিয়েই চলেছে, তো দ্যাট ইজ এন্ড পয়েন্ট এনার্জি। পরে কোশ্চেন দেখো কি বলছে, পরে কোশ্চেনে বলেছে যে মিউ মাইনাস মেসন ডিকে হচ্ছে, যেটা রেস্টে ছিল প্রথমে, ওকে, তো মিউ মাইনাসটা রেস্টে ছিল, তো সেখান থেকে ডিকে হচ্ছে, এমিট করছে কি একটা ইলেকট্রন, ঠিক আছে, তো একটা ইলেকট্রন লিখে দাও। তো হুইচ আদার পার্টিকেলস উইল বি এমিটেড ইন দ্য অ্যাবাভ ডিকে, তাহলে এই রিয়াকশানে বাকি পার্টিকেলগুলো কী কী, তাহলে দেখো বাকি পার্টিকেল কী হবে, দেখো ইলেকট্রন কনজারভেশনের জন্য ইলেকট্রন নিউট্রিনো আসবে, বাট অ্যান্টি আসবে, আর এখানে মিউন নিউট্রিনো আসবে, তো এই রিয়াকশানটা কমপ্লিট হয়ে গেল, মানে ফার্স্ট পার্টটা লেখা হয়ে গেল। নেক্সট বলছে যে এই যে রিয়াকশানটা হচ্ছে সেটা তুমি কনজারভেশন লস দিয়ে এস্টাবলিশ করো, অর্থাৎ এই রিয়াকশানটা অ্যালাউড সেটা তোমাকে দেখাতে হবে। তো কি করতে হবে, তাহলে কোনো একটা রিয়াকশান অ্যালাউড কিনা চেক করার জন্য এক্সাক্ট কনজারভেশন চেক করবো না, দেখো একটা রিয়াকশান অ্যালাউড হবে তারপরে টাইপ বললে আলাদা ব্যাপার, বাট এখানে কি বলেছে যে কনজারভেশন ল এস্টাবলিশ করো, মানে কি শুধু জাস্ট এক্সাক্ট কনজারভেশন লসগুলো দেখিয়ে দিতে হবে। তো সেগুলো কি কি, চার্জ, ব্যারিয়ন নাম্বার এবং লেপটন নাম্বার, বাট রিমেম্বার লেপটন ফ্যামিলি ওয়াইজ কনজারভেশন চেক করতে হয়। কেন না, এখানে মিউন ফ্যামিলিও রয়েছে, ইলেকট্রন ফ্যামিলিও রয়েছে, তার জন্য লেপটনের মিউনিক ফ্যামিলি এবং ইলেকট্রনের ফ্যামিলি ওয়াইজ আমরা চেক করেছি, দেখতে পাচ্ছি সবগুলোই কিন্তু কনজার্ভড হচ্ছে, যেগুলো এক্সাক্ট কনজারভেশন লস হয়। তার মানে এইভাবে দেখালে তুমি বলছো যে এই রিয়াকশানটা অ্যালাউড বাই কনজারভেশন লস, ওকে, এটা অ্যালাউড। এবার টাইপ এখানে চাইছে না, তো কনজারভেশন লস জাস্ট এক্সাক্টগুলো দিয়েই বলে দাও, কিন্তু মাথায় রাখতে হবে এখানে চেক করার সময় ফ্যামিলি ওয়াইজ লেপটন নাম্বার কিন্তু চেক করবে, কারণ এমনি লেপটন নাম্বার চেক করলে অনেক সময় হয়ে যাবে মনে হবে, বাট ইন্ডিভিজুয়ালি যদি ফ্যামিলি ওয়াইজ চেক করো নাও হতে পারে, কিন্তু এমনি চেক করা যায় না, ফ্যামিলি ওয়াইজ চেক করতে হয়। যখনই লেপটনের ডিফারেন্ট ফ্যামিলি পার্টিকেল প্রেজেন্ট থেকে যাবে রিয়াকশানে, তখন কিন্তু লেপটন নাম্বার ফ্যামিলি ওয়াইজ চেক করতে হবে, যেটা এখানে আমরা লেপটনের মিওনিক এবং ইলেকট্রনের ফ্যামিলি ওয়াইজ চেক করেছি। যখন তুমি মিওনের ইলেকট্রনিক ফ্যামিলি ওয়াইজ ক্যালকুলেশন করবে তখন ইলেকট্রনের করসপন্ডিং লেপটন নাম্বারগুলো 0 হবে, যখন উল্টোটা করবে তখন মিওনেরগুলো 0 হবে। ওকে, নেক্সট কোশ্চেন, মেক অ্যান অ্যানালাইসিস অফ দ্য রিয়াকশন, এই যে রিয়াকশনটা রয়েছে ইন টার্মস অফ কোয়ার্ক, তো কোয়ার্ক দিয়ে এই রিয়াকশনটা যে অ্যালাউড বা তুমি বলো এটা ঠিকঠাক একটা রিয়াকশন, তো কোয়ার্ক স্ট্রাকচার আমরা লিখে ফেলবো, ইনিশিয়াল এবং ফাইনাল। এবার দেখো আমরা জানি মেসনের কোয়ার্ক স্ট্রাকচার কী হয়, একটা কোয়ার্ক একটা হচ্ছে অ্যান্টি কোয়ার্ক নিয়ে মেসনের ক্ষেত্রে কোয়ার্ক স্ট্রাকচার ফরমেশন হয়, আর ব্যারিয়নগুলোর কোয়ার্ক স্ট্রাকচার হয় সবসময় 3টা কোয়ার্ক নিয়ে, তাহলে সেই সিকোয়েন্সে তোমরা 3টা কোয়ার্ক নিয়ে দুটো ব্যারিয়নকে লিখেছ, এবার এই দুটোকে লিখে দাও। মেসনগুলো হচ্ছে কি একটা কোয়ার্ক একটা অ্যান্টি কোয়ার্ক, দেখো তাই কিন্তু হচ্ছে, মেসনের কোয়ার্ক স্ট্রাকচার কী হয়, একটা কোয়ার্ক একটা অ্যান্টি কোয়ার্ক হয়, আর ব্যারিয়নের কী হয় 3টা কোয়ার্ক নিয়ে হয়, বাস লিখে দেওয়া হয়েছে। এবার দুদিকে তুমি এইটা হচ্ছে ইনিশিয়াল, এটা হচ্ছে ফাইনাল। এবার তুমি এখানে কি করবে, তাহলে ব্যারিয়নের কোয়ার্কগুলোর বোথ সাইডে কি করবে, দুটো রিয়াকশানের বোথ সাইডে তুমি চার্জ চেক করবে, ব্যারিয়ন নাম্বার চেক করবে, স্ট্রেঞ্জনেস চেক করবে, আর সেইভাবে তুমি মনে রাখবে চার্জ কি আপ ডাউন আপ ডাউন চার্ম স্ট্রেঞ্জ টপ বটম, উপরেরগুলো চার্জ কত 2/3, নিচেরগুলো চার্জ কত -1/3। এবার উপরেরগুলো টপনেস নাম্বার যেমন কত হয় +1, তো স্ট্রেঞ্জনেস নাম্বার কত হয় -1, তাহলে এখানে কি চেক করা হয়েছে কিউ বি আর হচ্ছে এস, ওকে, এস মানে এখানে কিন্তু স্ট্রেঞ্জনেস নাম্বার, আর লেপটন নাম্বার চেক করার দরকার নেই, কারণ এগুলো সব কোয়ার্ক কি হয় না ব্যারিয়ন হয়। তাহলে ব্যারিয়ন নাম্বার চেক করবে, কিউ চেক করবে, দেখা যাচ্ছে কি কনজার্ভড হচ্ছে। এবার এসটা চেক করে নেবে। এসটা কেন চেক করতে বলছি, কারণ এখানে লেপটন নাম্বার চেক করার জায়গা নেই, তাহলে আমরা দুটো চেক করে বলে দিচ্ছি যে কিউ আর বি চেক করলে বলে দিচ্ছি যে অ্যালাউড, কিন্তু অনেক সময় যে প্রবলেমটা একটা প্রবলেম আগে একটু দেখা গেছিলো যে হয়তো কিউ বি এগুলো চেক করছি কনজার্ভড হয়ে যাচ্ছে, কিন্তু এস কনজার্ভড হচ্ছে না, এস মানে স্ট্রেঞ্জনেস নাম্বার, তো স্ট্রেঞ্জনেস নাম্বারটা কনজার্ভড হচ্ছে কিনা চেক করে নেবে। কী করে করা হচ্ছে দেখো, তো এদিকে কোনো স্ট্রেঞ্জ কোয়ার্ক নেই বা অ্যান্টি স্ট্রেঞ্জ নেই, কিন্তু এখানে আছে একটা স্ট্রেঞ্জ আছে একটা অ্যান্টি স্ট্রেঞ্জ আছে, তাই না, তার মানে
স্ট্রেঞ্জ কোয়ার্কের স্ট্রেঞ্জনেস নাম্বার কত হয় -1 হয়, নিচে আছে না, তার মানে -1 হবে স্ট্রেঞ্জনেস নাম্বারটা, নিচে যাদের রয়েছে তাদের নাম্বারগুলো কোয়ান্টাম নাম্বারগুলো মাইনাস হবে। যেমন বটমের কত হয়, বটমনেস নাম্বার -1 হয়, টপনেস নাম্বার কত হয় +1, আর টার্মনেস নাম্বার কত হয় +1। তো এটা সিকোয়েন্স এবং মনে রাখলে সোজা হয়, তো তোমরা যেভাবে মনে রেখেছো সেটা ইউজ করো, বাট তোমাকে লিখতে তো হবে। তো স্ট্রেঞ্জনেস নাম্বার কত তাহলে দেখো, স্ট্রেঞ্জ কোয়ার্কের কত, স্ট্রেঞ্জ কোয়ার্কের স্ট্রেঞ্জনেস নাম্বার হয় -1, অ্যান্টি স্ট্রেঞ্জের হয়ে থাকে +1। তো ঠিক সাইনটা কনভেনশনটা চেঞ্জ হয়ে যায়। তাহলে টোটাল কত হচ্ছে ডেল্টা এস ইকুয়াল টু 0, আর এদিকে কত ছিল, এদিকে কোনো স্ট্রেঞ্জ ছিলই না, তাহলে 0। তাহলে স্ট্রেঞ্জ রেশিও কী হচ্ছে, কনজার্ভড হচ্ছে। তার মানে আমরা শিওর হয়ে গেলাম যে কোয়ার্ক ফরমেশন থেকেও আমরা কিন্তু এক্সাক্ট কনজারভেশনগুলো চেক করতে পারছি, এবং এটা একটা অ্যালাউড ভায়া কোয়ার্ক কনজারভেশন, অর্থাৎ কোয়ার্কের দিকেও দেখতে পাচ্ছি যে বাকি যে চার্জ, ব্যারিয়ন এবং এস দিয়ে চেক করে দেখলাম অ্যালাউড হচ্ছে। ওকে, তো নেক্সট কোশ্চেন, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, বারবারই আসে কোশ্চেনে, আলফা পার্টিকেলের রেঞ্জ কত হবে না, আলফা পার্টিকেলের রেঞ্জ যেটা হয়ে থাকে সেটা হচ্ছে আলফা পার্টিকেলের রেঞ্জ, সেটা হচ্ছে এইটা, রেঞ্জ অফ আলফা পার্টিকেল ইজ প্রপোর্শনাল টু কি কত হয় না, ইজ প্রপোর্শনাল টু ই টু দি পাওয়ার এনার্জির সঙ্গে কী হয় না হোল টু দি পাওয়ার 3/2 এর সঙ্গে সমান। ওকে, তো এর জন্য একটা ল রয়েছে গাইগার-নর্টন ল, সেটাও দেওয়া হয়েছে যে গাইগার-নর্টন লটা কি। গাইগার-নর্টন ল বলছে যে ডিকে কনস্ট্যান্ট যেটা এবং রেঞ্জ যেটা আলফা পার্টিকেলে তার সঙ্গে একটা সম্পর্ক রয়েছে, যেটা হচ্ছে কি এইটা কি না, লগ অফ ল্যামডা ইকুয়াল টু a প্লাস বি লগ অফ রেঞ্জ অফ আলফা পার্টিকেল। আর রেঞ্জটাকে আলফা পার্টিকেল যে উৎপন্ন হচ্ছে, উৎপন্ন হওয়া থেকে শুরু করে যতক্ষণ না সে রেস্টে পৌঁছাচ্ছে, যে ডিস্টেন্সটা ট্রাভেল করছে, দ্যাট ইজ রেঞ্জ অফ আলফা পার্টিকেল। ওকে, তো এটা সঙ্গে তুমি একটু গ্রাফটা মেঁকে দিও। আর গাইগার-নর্টন ল বলছে রেঞ্জ অফ আলফা পার্টিকেল কী হয়, ভেলোসিটি অফ দ্য আলফা পার্টিকেল যে এমিট করছে তার সঙ্গে কী হয়, হোল টু দি পাওয়ার 3 সঙ্গে প্রপোর্শনাল, অর্থাৎ রেঞ্জ অফ আলফা পার্টিকেল ইজ প্রপোর্শনাল টু v0/কিউব, অর্থাৎ ভেলোসিটি অফ এমিটেড আলফা পার্টিকেলের হোল টু দি পাওয়ার কিউবের সঙ্গে প্রপোর্শনাল। ওকে, সো ই ইকুয়াল টু তাহলে কত লিখতে পারি, হাফ অফ এমবি স্কোয়ার, সেখান থেকে আমরা রেঞ্জ বলে দিচ্ছি e⁻³ 3/2। ওকে, এবার তুমি লগ নিতে পারো, এটা এনার্জি আর হচ্ছে রেঞ্জ গাইগার-নর্টন ল আকারে লিখলে তখন আবার এইভাবে লেখা যায়। নেক্সট এর ইম্পর্টেন্ট কী রয়েছে এই গাইগার-নর্টন লয়ে, মেনশন ইটস ইউজেস, কী কারণে ইউজ করা হয়, তো বা কোথায় ইউজ করা হয়। দ্য রেঞ্জ অফ আলফা পার্টিকেল আর ফাউন্ড এক্সপেরিমেন্টালি, দেন উই ক্যান ক্যালকুলেট দ্য ডিকে কনস্ট্যান্ট বাই দিস ল। ওকে, তো ডিকে কনস্ট্যান্ট কত হবে সেটা আমরা এখানে এই ল থেকে ডাইরেক্টলি বলতে পারি। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি বলছে, এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ চার্জ কনজুগেশন। তো হোয়াট ইজ চার্জ কনজুগেশন? তো চার্জ কনজুগেশন হচ্ছে ইজ এ সিমেট্রি অপারেশন ইন হুইচ পার্টিকেল ইজ রিপ্লেসড বাই ইটস করসপন্ডিং অ্যান্টি পার্টিকেল। ওকে, পার্টিকেলের জায়গায় অ্যান্টি পার্টিকেল রিপ্লেস করে দেয়। যেমন ওয়েভ ফাংশন হয় না, ওয়েভ ফাংশন কী হয়, সাই অফ -x করা মানে, বা সাই অফ এক্স ছিল, তুমি একটা প্যারিটি অপারেটর লাগালে তাহলে কী হয়ে যাবে, সাই অফ -x হয়ে যাবে। তো সিমিলারলি চার্জ কনজুগেশন ইজ এ সিমেট্রি অপারেশন, পার্টিকেলের উপরে যদি আমরা রিপ্লেস করি তো সে কী করবে, বা অ্যাপ্লাই করি, তাহলে কী হবে, পার্টিকেলের জায়গায় অ্যান্টি পার্টিকেল দিয়ে দেবে। ধরো মনে করো তোমাকে ইলেকট্রন ছিল তো হয়ে যাবে কি পজিট্রন, প্রোটন ছিল হয়ে যাবে অ্যান্টিপ্রোটন। দিয়ে কি বলছে দেখো, ডিউরিং দিস ট্রান্সফরমেশন দ্য ইলেকট্রিক চার্জ সাইন বাট দ্য মাস স্পিন লাইফ টাইম রিমেন আনচেঞ্জড। এটা মাথায় রাখতে হবে। চার্জ কনজুগেশন মানে শুধুমাত্র চার্জটা কী হবে, চার্জটা হচ্ছে ইন্টারচেঞ্জ করবে, প্লাস হলে মাইনাস হবে, মাইনাস হলে প্লাস হবে, বাট মাস স্পিন লাইফ টাইম সেগুলো কোনো চেঞ্জ হবে না। দ্যাট ইজ চার্জ কনজুগেশন, উদাহরণ দেওয়া হয়েছে। নেক্সট, হোয়াট ইজ আইসোস্পিন? তো আইসোস্পিন হচ্ছে একটা কোয়ান্টাম নাম্বার, যেটা আমরা বলছি এক্সাক্ট কনজারভেশন একটা ল দ্যাট ডিস্টিংগুইশেস দ্য প্রোটন অ্যান্ড নিউট্রন। প্রোটন আর নিউট্রনকে পৃথক করতে কাজে লাগে, while treating them as to the two forms of the same nucleon in স্ট্রং নিউক্লিয়ার ইন্টারাকশনের জন্য। যেমন আমরা যদি প্রোটন আর নিউট্রনের ক্ষেত্রে দেখি, একটা ফ্যামিলিতে কজন রয়েছে, দুটো রয়েছে, দুজন মেম্বার, তাহলে 2i+1 মাল্টিপ্লিসিটি সমান থেকে পাচ্ছি প্রোটন আর নিউট্রনের জন্য আই ভ্যালু কত, হাফ হয়। এবার এখানে কোশ্চেন দিয়েছে যে পাই মেশন যেগুলো রয়েছে তাদের ক্ষেত্রে থার্ড কম্পাউন্ড অফ আইসোস্পিন আর আইসোস্পিনের ভ্যালু কত হবে। আইসোস্পিন মানে আই, আর থার্ড কম্পাউন্ড অফ আইসোস্পিন মানে এটাকে বলেছে আইজেড কত হবে, মানে থার্ড কম্পাউন্ড অফ আইসোস্পিন, এবং আর কার্য হলো কে মেশনের জন্য। তো প্রথমত বলি, এই যে আই এবং i3 বের করার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে পায়োনের ফ্যামিলিতে কজন মেম্বার রয়েছে দেখতে হবে, পাই প্লাস, পাই জিরো আর হচ্ছে পাই মাইনাস। তাহলে তিনজন ফ্যামিলিতে রয়েছে পায়োনের ফ্যামিলিতে, তাহলে মাল্টিপ্লিসিটি কী হয়, 2i+1 = 3 হয়ে যাবে। তাহলে i ইকুয়াল টু কত হচ্ছে পায়োনের জন্য, দেখো এখানে কিন্তু 1 হয়ে যাচ্ছে, তার মানে সমস্ত পায়োনের জন্য i এর ভ্যালু কিন্তু 1, আর i3 ভ্যালু হয়
প্লাস আই থেকে মাইনাস আই অথবা মাইনাস আই থেকে প্লাস আই। তাহলে এখানে কত হবে, পাই প্লাসের জন্য +1, পাই জিরোর জন্য 0, পাই মাইনাসের জন্য হচ্ছে -1। ওকে, তো এইভাবে তুমি লিখে নিতে পারবে, জাস্ট এটা মনে রাখবে 2i + 1 = কতগুলো রয়েছে। নেক্সট হচ্ছে তোমার কে মেশন। কে মেশনে কি রয়েছে, দুটো পার্টিকেল রয়েছে, কে প্লাস আর হচ্ছে কে জিরো। অর্থাৎ এখানে তুমি করে ফেলবে 2i + 1 = হচ্ছে 2 কে মেশনের জন্য। তাহলে i = কত হচ্ছে, i = হয়ে যাচ্ছে অনলি তোমার হচ্ছে হাফ। তাহলে কে প্লাস এবং কে জিরোর জন্য i এর মান কিন্তু হাফ, আর i3 এর মান কি হবে বা i জেড এর মান কি হবে, +1/2 -1/2। কে জিরোর জন্য -1/2, কে প্লাসের জন্য +1/2। তাহলে এইগুলো তোমাকে লিখে নিতে হবে পায়োনের ফ্যামিলি এবং কায়োনের ফ্যামিলিতে i আর i3 এর ভ্যালু। নেক্সট এখানে একটা কোশ্চেন 10 মার্কের রাখা হয়েছে, যেটা তোমরা নিজেরা ট্রাই করবে। প্রথমত কোশ্চেনটা বলে দিই, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রচুর পসিবিলিটি রয়েছে এক্সামে আসার। তো জেনারেল অ্যাকাউন্ট অফ দ্য বিটা রে স্পেকট্রাম, তো বিটা রে স্পেকট্রাম সম্বন্ধে বলতে বলছে, অ্যান্ড ইনসিডেন্ট ইটস ইম্পর্টেন্স রিলেশন টু দ্য কনজারভেশন অফ এনার্জি ইন দ্য নিউক্লিয়ার প্রসেস। এবং এখানে যে কনজারভেশনের যে গল্পটা ছিল, মানে ইম্পর্টেন্সটা কতটা ছিল এনার্জি কনজারভেশনের বিটার ডিকে স্পেকট্রামের ক্ষেত্রে, বিটার রে স্পেকট্রামের ক্ষেত্রে, সেটা তোমাকে বলতে হবে। এবং এক্সপ্লেন দ্য নেচার অফ দ্য স্পেকট্রাম অ্যাকর্ডিং টু দ্য পাউলির যে মানে অ্যাকর্ডিং টু পাউলি তোমাকে বলতে হবে নেচার অফ স্পেকট্রামটা কেমন। ফাইন্ড অ্যান এক্সপ্রেশন ফর দ্য ম্যাক্সিমাম এনার্জি অফ দ্য বিটা পার্টিকেল, এবং এটা তোমাকে রেজাল্ট বের করতে বলেছে ম্যাক্সিমাম এনার্জি কত হবে বিটা পার্টিকেলের ক্ষেত্রে ইন টার্মস অফ অ্যাটমিকের ফর্মে তোমাকে বানাতে হবে এক্সপ্রেশন ম্যাক্সিমাম এনার্জি অফ বিটা পার্টিকেল। তো আশা করি ম্যাক্সিমাম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বলেছি এবং তাদের উত্তরগুলো তোমরা বুঝতে পেরেছো। আর যদি কোনো কোশ্চেনের ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর তোমরা কোন টপিক চাইছো এবং কোন ইউনিভার্সিটির মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন টপিক ওয়াইজ চাইছো সেটাও জানিও। তো দেখা হচ্ছে পরের সেশনে, এখন এই পর্যন্ত, থ্যাংক ইউ।